আজকে তোমাদের ইতিহাস ক্লাস নিচ্ছি আমি প্রবীর সাহা, সহকারী অধ্যাপক, শেখপাড়া দুঃখী মামুন ডিগ্রি কলেজ। প্রথম বর্ষের ক্লাস। ইতিমধ্যে তোমরা বিভিন্ন স্যারের ক্লাস করছো, প্রচলিত অর্থে আমিও তোমাদেরকে ক্লাস নিচ্ছি। আজকে তোমাদেরকে পড়াবো ইতিহাসের ব্যাকগ্রাউন্ড, বেসিক লার্নিং অফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা ইতিহাস পড়তে গেলে আমরা কিছু বিষয়বস্তু দেখতে পাই, যে ইতিহাস কি, কেন ইতিহাস আমরা পড়ব, ইতিহাস পড়ার প্রয়োজনীয়তা কি, ইতিহাসের সংজ্ঞাটাই বা কি, ইতিহাস বলতে আমরা কি বুঝি, এটা আমাদের মূল বিষয়বস্তু আজকের ক্লাসে। আবার একটু বলবো তোমাদেরকে যে ইতিহাস রচনা করতে গেলে আমরা কি কি বিষয়ের উপরে লক্ষ্য রেখে ভিত্তি করে আমরা ইতিহাস অধ্যয়ন করতে পারি, ইতিহাস লিখতে পারি, ইতিহাস পড়তে পারি। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে আজকে জানাবো। তোমরা ক্লাসে, স্কুলে ইতিহাস কি এটা পড়েছো, ইতিহাসের সংজ্ঞা কি সেটাও পড়েছো। ন্যাচারালি আমরা মনে করি যে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনাবলীগুলোর বিশ্লেষণ। তোমরা স্কুলে পড়েছো, আমি একটু চেঞ্জ করে তোমাদেরকে বলাচ্ছি, ওইটাকে ঠিক রেখেই পড়াচ্ছি যে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনাবলীগুলোর বিশ্লেষণ। বিশ্লেষণটা কি? যেটা সত্য, ন্যায় ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, আলোচনা ভিত্তিক, সত্য, এইটাই ইতিহাস। আর পুরনো ঘটনাগুলো যেগুলো আলোচনা করা হয়েছে কিন্তু যার মধ্যে সত্য নাই বা সত্যের ঘাটতি আছে, সেই ঘাটতিটুকু ইতিহাস নয়। যেটুকু সত্য, যেটুকু বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে, সেইটা শুধুমাত্র ইতিহাস। আর বাদ বাকিটুকু ইতিহাসের বিষয়বস্তু নয়। তাহলে অতীতের ঘটনাবলীগুলো যেগুলো আমরা বিশ্লেষণ করে ওর ভিতর থেকে সঠিক তথ্যগুলো নিতে পারি, সেইটুকু ইতিহাস, বাদ বাকিটুকু ইতিহাস নয়। এখন একজন ঐতিহাসিক ইতিহাসের ধারণা দেবেন, উনি মন গড়া কথা দিয়ে ইতিহাস রচনা করতে পারবেন না। উনার সঠিক তথ্য উপেত্যর উপরে ভিত্তি করে বিশ্লেষণ করে যে সত্যটা বেরিয়ে আসবে সেইটাই ইতিহাস। উনি শুধুমাত্র সেইটাই লিপিবদ্ধ করতে পারেন বা উনি শুধুমাত্র সেইটাই বলতে পারেন। এই রকম আলোচনাটাই হচ্ছে আমাদের ইতিহাস। একজন ছোট গল্প লিখছেন, একজন কাল্পনিক উপন্যাস লিখছেন, উনি কিন্তু স্বাধীন। কিন্তু একজন ঐতিহাসিক, ইতিহাসবেত্তা, উনি কিন্তু স্বাধীন নয়। একজন কাল্পনিক গল্প লিখছেন, সেই গল্পটা হতে পারে একটা সাম্রাজ্যের পতনের ইতিহাস, সেটা হতে পারে একটা কাল্পনিক বিপ্লবের ইতিহাস, সেটা হতে পারে একটা কাল্পনিক উপন্যাস। এটা ওনার মন গড়া তথ্য দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টাও করতে পারে, কিন্তু সেই ঘটনাটা ইতিহাস নয়। ইতিহাস হচ্ছে কি? অতীতের ঘটনাবলীগুলোর সঠিক পর্যবেক্ষণ, সেখান থেকে যেটা সত্য বেরিয়ে আসবে সেইটাই ইতিহাস। তাহলে আমি বললাম কি, একজন কবির সাথে একজন ঐতিহাসিকের যথেষ্ট পার্থক্য রয়েছে। একজন কবি দেশ পরিবর্তনের জন্য, একজন কবি সমাজের পরিবর্তনের জন্য একটা কাল্পনিক কবিতা লিখতে পারেন, যে কবিতা সারা পৃথিবীকে তোলপাড় করে দিতে পারে। কিন্তু একজন ঐতিহাসিক একটা কথাও কল্পনা করে লিখতে পারেন না। উনি কি পারেন? উনি যে তথ্য এবং উপাত্তগুলো পেয়েছেন সেইগুলোকে বিশ্লেষণ করে সঠিক কথাগুলো লিখতে পারেন। সেই কথাগুলোই হচ্ছে ইতিহাস। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের ইতিহাস কি? আমি কি তোমাদের বোঝাতে পেরেছি যে ইতিহাসের সাথে অন্য সাহিত্যিক, উপন্যাসিক, ছড়াকার, তাদের সাথে আমাদের কি পার্থক্য? এখন তোমাদেরকে আরেকটু ধারণা দিই। আমাদের মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে।
তোমাদের বইয়ে কিন্তু এটা পাচ্ছ না। আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যে ইতিহাস কি, কেন পড়তে হবে, সঠিক কোন কথাগুলো ইতিহাস, আলোচনার বিষয়বস্তুর মধ্যে কোনগুলো ইতিহাস নয়। তাহলে বললাম কি, আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস একটা গ্ল্যান্ড আছে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটা পড়ে কি করব? আমি বলতে চাইছি কি, যে এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড সুখ দুঃখ হাসি কান্না অনুভূতি সব নিয়ন্ত্রণ করে আমাদের। কল্পনাও একজন কাল্পনিকভাবে ভাবলে তোমরা যে আমার ড্রেসটা যে কালারের, এই ড্রেসটাকে চোখ বুঝে ভেবে নাও যে কমপ্লিট একটা লাল রঙের জামা কাপড় পরে আছি আমি, তাহলে কিন্তু চোখ বুঝলে তোমরা ঠিকই উপলব্ধি করতে পারবে যে স্যার একটা লাল কাপড় চোপড় পরে আছে। তাহলে কি আসলে আমি সত্যি লাল কাপড় চোপড় পরে আছি? তোমার কল্পনাতে আসতে পারে। তাহলে এখন তোমার কল্পনা শক্তি দিয়ে এইরকম একজন স্যারের লাল কাপড় চোপড় পরিয়ে দিয়ে একটা উপন্যাস লিখে দিতে পারো, একটা গল্প লিখে দিতে পারো। কিন্তু সেই গল্পটা কি সত্যি? অবশ্যই নয়। আজকের তারিখে কথাটা 10 দিন পরে যে লিখে দিলে যে আমার স্যার ক্লাসে লাল কাপড় চোপড় পরে আসছে, লাল জুতো, সব লাল। উনি লালটাকে কি বুঝিয়েছেন? একটা বিপ্লবের প্রতীক, সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে উনি এই লালটাকে ব্যবহার করেছেন। তোমরা যদি দেখো, কিন্তু সেটাও তো একটা কাল্পনিক উপন্যাস হয়ে যাবে, কাল্পনিক গল্প হয়ে যাবে, তাই না? সেই কারণে আমরা বলবো যে আমাদের এই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কল্পনা শক্তিতে ভরপুর, কল্পনা শক্তি সৃষ্টি করতে পারে। কিন্তু আমাদের এই কাল্পনিক কথাবার্তাগুলো, কাল্পনিক ভাবনাগুলো ইতিহাস নয়। বুঝাতে পারলাম? আর একটু বলতে চাইছি যে আমাদের এই ইতিহাসের সময়কালকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। একটা প্রাচীন যুগ, মধ্যযুগ, বর্তমান যুগ বা বর্তমান কাল। আমরা যে ইতিহাসটা পড়ছি, তোমাদের একটু ধারণা দিই যে এই ইতিহাসটা মেইনলি পলিটিক্যাল হিস্ট্রি, একটু ইকোনমিক্যাল হিস্ট্রি, একটু সোশ্যাল হিস্ট্রি। কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আরো অন্যান্য বিষয়ের ইতিহাসও পড়ানো হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে। হিস্ট্রি অফ মেডিকেল সায়েন্স হতে পারে, হিস্ট্রি অফ পলিটিক্যাল আইডিওলজি হতে পারে, হিস্ট্রি অফ লেবার সাইকোলজি হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের দেশের সিলেবাসটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই জাতীয় একটা ইতিহাস নিয়ে আমরা একটা গণ্ডি তৈরি করে আমাদের সিলেবাসটাকে কভার করতেছি। তো যখন আমরা আমাদের এই সিলেবাসটাকে এইভাবে কভার করতেছি, আমাদের সিলেবাসের বাইরে তো আমাদের পড়ানোর সুযোগটা আছে তোমাদের মেমোরিটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, তোমাদের মস্তিষ্কটার বৃদ্ধি ঘটানোর জন্য। বাট তোমরা যখন ক্লাসে পড়বা, তোমাদের বইটাকে ঠিক রেখেই তো তোমাদেরকে পড়তে হবে। কিন্তু সিলেবাসের বাইরেও যে আরো সারা পৃথিবীতে অন্যান্য বিষয়গুলো পড়ানো হয়, যেটা তোমাদের ভীষণ দরকার জানা জ্ঞান অর্জনের জন্য, সেটাও তো তোমাদের পড়তে হবে। সেই কারণে আমরা যখন ক্লাসে আসব, তখন কিন্তু আমি তোমাদের এই লেকচার ক্লাসে আমাদের সিলেবাসটাকে মূল বিষয়বস্তু রেখে তার পাশাপাশি কিন্তু অনেক বিষয়বস্তুগুলো সংযোজন করব। কারণ তোমরা ছেলে মানুষ, তোমাদের বয়স, তোমাদের কলেজের লেখাপড়া, তোমাদের বইয়ের একটা সীমাবদ্ধতা, এইগুলোকে তোমাদেরকে অনেকটা সীমাবদ্ধ করে রেখে দেবে। আমার কি দায়িত্ব? তোমাদের ওই সীমাবদ্ধ জ্ঞানটাকে তোমরা আরো এক্সপ্লোর করো, আরো বেশি প্র্যাকটিস করো, সিলেবাসটাকে বেশি করে প্র্যাকটিস করো, একটা ভালো রেজাল্ট করো। কিন্তু এর বাইরেও যে তথ্য এবং উপাত্তগুলো দরকার সেগুলো আমরা দেব, শিক্ষকরা দেবে। সেই কারণে তোমরা আমার ক্লাসের এই কথাগুলো, আমি কখনো কখনো বইয়ের নাম বলবো, তোমরা একটু নোট ডাউন করবা। আমি কখনো কখনো বিভিন্ন উপন্যাসের কথা বলবো, তোমরা একটু নোট ডাউন করবা। আমি একটা বইয়ের নাম বলবো, সেটা একটু নোট ডাউন করবা। দেখবা তোমাদের এই ইতিহাস ক্লাসটা একটা প্রাণের সঞ্চার করবে। তাহলে আমি কি তোমাদের বোঝাতে পেরেছি যে ইতিহাস বিষয়বস্তুটা কি? একজন কবির সাথে
একজন ঐতিহাসিকের মারাত্মক পার্থক্য, উনি তার কল্পনা শক্তিতে কবিতা রচনা করতে পারেন, এটা ওনার অধিকার। একজন ইতিহাসবেত্তা, ঐতিহাসিক কখনোই ওনার মতো স্বাধীনভাবে 2 লাইন লিখে দিতে পারেন না, কারণ প্রাচীন পুরনো আলোচনাগুলো তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে সঠিক কথাগুলো বেরিয়ে আসবে যেখান থেকে, সেটাই হচ্ছে ইতিহাস। বুঝাতে পেরেছি তোমাদেরকে? এইভাবে আমাদের ইতিহাস পঠন এবং পাঠন প্রয়োজন। তাহলে বলেছিলাম যে ইতিহাসের সময়কালকে আমরা 3 ভাগে ভাগ করি। এর বাইরেও বলা হচ্ছে যে সমসাময়িক কালের ইতিহাস, এটা তোমাদের সিলেবাসে ভুক্ত নাই, এটা ইন্টারমিডিয়েটে পড়ানো চলছে না, এটা হায়ার স্টাডিতে পড়ানো হচ্ছে। সমসাময়িক কালের ইতিহাস মানে কালকে যে ঘটনাটা ঘটেছে, আজকে যে সকালে ঘটনাটা ঘটেছে, এটাও তো ইতিহাস, এটাও তো একটা স্বল্প সময়ের অতীত। আজকে সকালে একটা নিউজ দেখলে যে লঞ্চ ডুবি হয়ে গেছে, সেটা তো তোমাদের বইয়ে নাই, তোমাদের সিলেবাস ভুক্ত নাই, নির্দিষ্ট সাল পর্যন্ত কভার করা হয়েছে, কিন্তু আজকে সকালে যে লঞ্চ ডুবি হলো, এটাও তো একটা ইতিহাস। এবার তোমাদেরকে একটা কথা বলি, হয়তো গত বর্ষাকালে একটা লঞ্চ ডুবি হয়ে গেছে, তোমরা শুনলে যে সেখানে 200 জন মানুষ পানিতে ডুবে মারা গেছে, শিশু, মহিলা, পুরুষ মানুষ বিভিন্ন, তারপরে তোমার লঞ্চের কর্মীরা মারা গেছে 200 জন। এখন তুমি ইতিহাসের ছাত্র, তোমার মধ্যে তো একটা অনুসন্ধিৎসা থাকবে, একটা জিজ্ঞাসা থাকবে, জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে যে আসলে 200 জন মানুষ মারা গেছিল কিনা, আমরা একটু খোঁজ নিই। এবার তোমাদেরকে বলবো রিসার্চ মেথোডোলজির কথা, গবেষণা কিভাবে করতে হবে। আমি বললাম না, তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে বিশ্লেষণ করে গবেষণা করে যে সত্যটা আসবে সেটাই ইতিহাস। তাহলে আমরা গবেষণা করব কিভাবে? আমরা শুনলাম যে 200 জন লোক লঞ্চে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে তলিয়ে গেছে, হয়তো 1 বছর আগের কথা, একটা ডেট পেয়ে গেলাম। তোমরা ইতিহাসের ছাত্র, এটাকে কখনোই সত্যি বলে বিশ্বাস করবা না। তোমরা ওই তারিখের পেপার খোঁজো, 1 বছরের পুরনো পেপার পাওয়া যাবে বিভিন্ন লাইব্রেরিতে, সংগ্রহশালাতে। 5টা-10টা পেপার খোঁজো, দেখবা যে আসলে লঞ্চ ডুবে হয়েছিল। একটা পেপার লিখতেছে 150, একটা পেপার লিখতেছে 132, কোনো পেপার লিখতেছে 110। ততটা নিলে যে 135 এরকম বা 30 এর মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তাহলে 200 জন মারা গিয়েছিল, এই কথাটা সত্য নয়? নিয়ারেস্ট স্টেশনের থানার সাথে কন্ট্যাক্ট করলে তোমরা, পুলিশ স্টেশনের সাথে, যে ওই সময় একজন ডিউটি অফিসার ছিলেন, ওনাকে বললে যে আপনার সময়ে আপনার পাশে যমুনাতে লঞ্চ ডুবি হয়ে গেছিল, তাহলে আমরা শুনেছি যে 200 জন লোক মারা গেছে, কিন্তু পেপার পত্রিকায় দেখতেছি 20-30 জন লোক মারা গেছে, 120-30 জন। তাহলে আপনার কাছে কি রকম নোট ডাউন করা আছে? উনি বললেন যে আসলে আমার কাছে 80 জন লোক নোট ডাউন করা আছে। এগুলো মৃত্যুর খবর আমরা পেয়েছি। তুমি নিকটস্থ হসপিটালে গেলে ওই ডেটে কতজন লোক ভর্তি হয়েছিল, স্থানীয় লোকজনের কাছে শুনলে, কেউ কেউ চিকিৎসাতে চলে গেছে, কেউ কেউ ডেড বডি চলে গেছে, তথ্য পাওয়া যায় নাই, কেউ কেউ অল্প আহত সাধারণ লোক, তাদেরকে চিকিৎসাতে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তুমি ফায়ার স্টেশনের কাছে গেলে, একটু ফায়ার স্টেশন কিন্তু সিভিলিয়ানদের সার্ভিস দেয়, রেস্কিউ ফোর্স, ওরা শুধু আগুন নিভায় না। ওদের কাছে গেলে ওরাও বললো যে আমাদের কাছে তথ্য আছে 85 জন লোককে সব মিলিয়ে আমরা উদ্ধার করেছি। তাহলে কি হলো? এই 200 জন লোকের কথা সঠিক নয়, 130-35 জন লোকের কথাও মোটামুটি সঠিক নয়, 80-90 জন লোকের কথা সঠিক। তাহলে তোমরা কি লিখবা? যে এত তারিখে লঞ্চ ডুবি হয়, অমুক নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, এই তথ্য উপাত্ত থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আনুমানিক 80 জন লোক তলিয়ে মারা যায়। তাহলে সঠিক তথ্য কি? 80 জন লোক ডুবে মারা যায়। এটা হচ্ছে সঠিক ইতিহাস। আমরা শুনেছিলাম প্রথমে কি 200, পত্রিকাগুলো ঘেটেছে কি 130-35-20। এবার সকল তথ্য উপাত্তগুলো নিয়েছি আমরা বিভিন্ন সোর্স থেকে, আমরা দেখলাম কি 80-90 জন মারা গেছে। তখন আমরা ভাবলাম যে আসলে 80-90 জন আমাদের এই লঞ্চ ডুবিতে মারা যায়। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম? আমরা যেখানে ক্লাস করছি
পুরনো দিনের ইতিহাস বুঝলে তোমরা জানবা যে এই শেখপাড়ার পদমদি মৌজা, পদমদি অঞ্চল, এই কলেজটা যেখানে দাঁড়িয়ে আছে, এখানে একটা জলাডোবার সভ্যতা ছিল। একজন বলে দিল তোমাদের, এক্সাম্পল আমি বলে দিলাম, তোমরা আমার কথাটা তো ওইভাবে বিশ্বাস করতে পারবা না, উচিত না। তোমরা বলবা যে স্যার এখানে যে জলাডোবার সভ্যতা ছিল আপনি আমাদেরকে একটু প্রমাণ দেখান। কারণ বলেছি তোমাদের মধ্যে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকতেই হবে, ক্রস ভেরিফাই করতেই হবে, অ্যাকর্ডিং টু দি বেসিস অফ রিসার্চ মেথোডোলজি, গবেষণার পদ্ধতির উপরে দাঁড়িয়ে করতে হবে এগুলা। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। আমাদের পিছনে হাইওয়ে, এখানে একটা বড় খাল আছে। আমাদের এই খানাখন্দ নিয়ে এই কলেজটা তৈরি হয়েছিল এক সময়। আমাদের জমি জমার সংকট ছিল, আমরা সরকার আমাদেরকে কিছু চাল গম দিয়েছিল, আমরা লেবার খাটিয়ে ওই খালের থেকে মাটি কেটে এনে আমরা কিছুটা ভরাট করেছিলাম। আমি ওই কাজের সেক্রেটারি ছিলাম। ওরা লেবাররা মাটি কেটে চলে যাচ্ছে, হঠাৎ করে একদিন দেখি আমি যে একটা নির্দিষ্ট লেয়ারে ঝিনুক শামুকে ভর্তি মাটির সাথে এঁটে আছে। আমি ওদেরকে দাগ দিয়ে দিলাম যে এইটুকু আর কখনো কাটবা না। আমি ছাত্রদেরকে এটা একটা পরীক্ষা নিরীক্ষা করাবো ছাত্রদের দিয়ে। পরের দিনে ছাত্রদেরকে ডেকে নিয়ে যে কয়টা ব্যাচ পড়াচ্ছিলাম আমি ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যন্ত, ওদেরকে দেখালাম, দেখো এখানে ঝিনুক আটকে আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অঞ্চলটা একটা জলাডোবার সভ্যতা ছিল এবং এখান থেকে কালী নদীর সাথে সংযোগ ছিল। এখানে আসলে ভূপ্রাকৃতিক পরিবর্তন, কালের বিবর্তন, এর কারণে এই অঞ্চলটা শুষ্ক পানি শূন্য হয়ে গেছে, নদীর স্তর পরিবর্তন হয়ে গেছে, ওখানে পানি কমে গেছে, নদীর গতি প্রবাহ নষ্ট হয়ে গেছে, যার কারণে এই অঞ্চলটা শুকনো হয়ে গেছে। এখানে গাছপালা, এখানে ঘরবাড়ি, নতুন সভ্যতা গড়ে উঠে গেছে। তাহলে নির্দিষ্ট সময় পরে এই অঞ্চলটা একটা সুজলা সুফলা শস্য শ্যামলা অঞ্চল হয়ে গেছে। এখানে মানুষ ক্ষেত খামার করে, এখানে মানুষ গাছপালা লাগায়, এখানে মানুষ ঘরবাড়ি বানাইছে, এখানে কলকারখানা হয়েছে, কিন্তু কিসের উপর দাঁড়িয়ে? ডোবা নালার উপর দাঁড়িয়ে, তাই নয় কি? যখন আমাদের মাটি কাটতে যেয়ে দেখা গেল নির্দিষ্ট লেয়ারে শামুক ঝিনুকে ভর্তি, তখন আমরা প্রমাণ করলাম যে এত শামুক ঝিনুকে ভর্তি, এর অর্থ কি? এখানে জলা ডোবা নদীর কিছু অংশ ছিল, কিন্তু ভূপ্রাকৃতিক পরিবর্তন, কালের পরিবর্তন, তোমার নদীর গতি প্রবাহের পরিবর্তন, স্তরের পরিবর্তন, নানাবিধ ভৌগোলিক পরিবর্তন, এটা তোমরা ভূগোল স্যারদের কাছে আরো সুন্দর করে পাওয়া। ভূগোল স্যাররা এই ভৌগোলিক পরিবর্তনগুলো তোমাদেরকে বোঝাবে। বেসিক্যালি আমি ওর উপরে একটা ক্লাস নিয়ে নিতে পারবো, একটা দুটা পাঁচটা, ভালো লাগবে তোমাদেরকে। একটু টাচ করলাম তোমাদেরকে যে আমরা তাহলে একটু পুরোনো দিনের ইতিহাসটা, সঠিক ইতিহাসটা আমরা কিন্তু ঠিকই বের করে নিলাম। যে মাটি ভরাট হচ্ছিল, লেবাররা মাটি কাটতেছিল, এর ভিতর থেকে বের করে নিয়ে আসলাম আমরা যে ইতিহাস হচ্ছে পুরোনো দিনের সেই সব ঘটনাবলীগুলো যেগুলো প্রমাণ করা যায়, যুক্তি নির্ভর, বিজ্ঞান ভিত্তিক, প্রমাণ সিদ্ধ, বেসিক্যালি সত্য, সেটা হচ্ছে ইতিহাস। তাহলে আমি কি তোমাদের বোঝাতে পারলাম যে ইতিহাসটা আসলে কি? আমাদের ইতিহাসের সাথে অন্যান্য বিষয়বস্তুর, অন্যান্য সাবজেক্টগুলোর তাদের বক্তব্য, তাদের থিম, পার্থক্য কি? একজন মনোবিজ্ঞানীর সাথে আমাদের পার্থক্য কি? একতার মাঝে কথা বললাম। তাহলে আমরা এইভাবে ইতিহাসের পঠন পাঠনটাকে একটা প্রবাহের মধ্যে রাখবো। তাহলে আমাদের লেখাপড়ার প্রবাহটা, আমাদের মস্তিষ্কের জ্ঞানের গতি বৃদ্ধির প্রবাহটা সুন্দর এবং সত্য হবে। কারোর কথায় বিশ্বাস করে নয়, কারোর ঘাড়ের উপর ভর দিয়ে নয়, নিজের বুদ্ধি করে চলার একটা পথ, সেটাই কিন্তু আসলে ইতিহাসের বিষয়বস্তু। তাহলে আজকের মতো তোমাদের ক্লাসটা শেষ করি। ভালো থাকো সবাই, ধন্যবাদ।